26 রানে 6টা উইকেট। বিশ্বাস করা যায়, আগের দিন যেখানে বিনা উইকেটে দিনের খেলা শেষ করেছিলেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম, পরের দিন এসে হুট করে হুড়মুড়িয়ে সব উইকেট পড়তে থাকে। দুই ওপেনারই এত বড় বড় জীবন পাওয়ার পরও কাজে লাগাতে পারেননি। আগের দিন সাদমানের ক্যাচ মিস করেছিল পাকিস্তান, কিন্তু এই সুযোগটা সাদমান কাজে লাগাতে পারেননি। পরের দিন সকালবেলা জাকির হাসানে ক্লিয়ার এলবিডব্লিউ আম্পায়ার আউট দেননি, আর পাকিস্তানও রিভিউ নেয়নি। কিন্তু পরে দেখা যায় জাকির হাসান ক্লিয়ারলি আউট ছিলেন। এত বড় জীবন পাওয়ার পরও জাকির হাসানও এই জীবনটাকে কাজে লাগাতে পারেনি। আর এরপর ওয়ান ডাউনে নামা ক্যাপ্টেন শান্তর বিষয়ে কি আর বলা যায়। ক্যাপ্টেন শান্তর চেয়ে তো বেস্ট পারফর্ম করছেন ব্যাটিংয়ে টেইল আন্ডাররা। প্রথম ম্যাচে শরীফুল ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন, দ্বিতীয় ম্যাচে হাসান মাহমুদ ঝলক দেখিয়েছেন। ক্যাপ্টেন শান্তর চেয়ে বেশি রান করছেন টেইল আন্ডাররা, ক্যাপ্টেন শান্তর চেয়ে বেশি বল খেলছেন টেইল আন্ডাররা, কিন্তু ক্যাপ্টেন শান্ত কিছুই করতে পারছেন না। এই ইনিংসেও ব্যর্থ ক্যাপ্টেন শান্ত। দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফেরত চলে গিয়েছেন ক্যাপ্টেন শান্ত। এরপর আগের ম্যাচের হিরো মুশফিকুর রহিমও ব্যর্থ হয়েছেন এই ম্যাচে, আর সাকিব হাসানও ধারাবাহিকভাবে ব্যর্থ এই ম্যাচে। তো যার ফলে স্কোরবোর্ডে 26 রান তুলতেই 6টা উইকেটের পতন ঘটে যায় বাংলাদেশের। সংখ্যা দেখা দেয় ফলোয়ানে পড়ার। তো এরপর বাংলাদেশের হয়ে ওয়াল হয়ে দাঁড়িয়ে যান লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। আকাশে উঠতে থাকা পাকিস্তানি পেসারদের হুট করে মাটিতে নামিয়ে দেন এই দুই ব্যাটসম্যান। শুধু ক্রিজে টিকে থাকেননি, টেস্টে টি-20-র ভাইব দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। বিশেষ করে লিটন দাস যখন সেট হয়ে গিয়েছিলেন, তখন পাকিস্তানি যেই বলারই বোলিং করতে আসছিল তাদেরকে খাতিরদারি করতে একটুও মিস করেননি লিটন দাস। কিন্তু শেষের দিকে মেহেদী হাসান মিরাজ 50 করার পর আউট হয়ে গেল লিটন দাস পৌঁছে যান ম্যাজিক ফিগার সেঞ্চুরিতে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র হাসান মাহমুদের জন্য। 51টা বল খেলে লিটন দাসকে যোগ্য সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ। যে একটা বদনাম ছিল যে বাংলাদেশের টেইল আন্ডাররা ব্যাটই ধরতে পারে না, সেটাকে ভুল প্রমাণ করলেন হাসান মাহমুদ। তাকে আউটই করতে পারেনি পাকিস্তানি বোলাররা। তো শেষমেশ মেহেদী হাসান মিরাজের 78 এবং লিটন দাসের 138 রানের উপর ভর করে 262তে থেমে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তান থেকে মাত্র 12 রানে পিছিয়ে থাকে বাংলাদেশ, যেখানে কিনা একটা সময় সংখ্যা দেখা দিচ্ছিল 150 থেকে 200 রানও পিছিয়ে থাকতে পারে বাংলাদেশ। সেখানে মাত্র 12 রানে পিছিয়ে থেকে ইনিংসটা শেষ করে বাংলাদেশ। তো এরপর পাকিস্তান হাতে 12 রানের লিড নিয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। আর ব্যাটিংয়ে নামতে না নামতেই পাকিস্তান শিবিরে আঘাত হানে হাসান মাহমুদ। দিনের খেলা বাকি ছিল মাত্র 4 ওভার। আর এই 4 ওভারের মধ্যে যদি পাকিস্তানের 1 থেকে 2টো উইকেট বাংলাদেশ নিতে পারে, তাহলে তো বাংলাদেশ চালকের আসনই চলে যাবে। আর সেই চালকের আসনে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন হাসান মাহমুদ। ওপেনার আব্দুল্লাহ শফিককে লিটনের হাতে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন। আর এরপর ওয়ান ডাউনে পাঠিয়েছে পাকিস্তান নাইট ওয়াচম্যান হিসেবে খুররম শেহজাদকে, কিন্তু এসে কোনো সুবিধাই করতে পারেননি। খুররম শেহজাদের স্টাম্পটাকে উপড়ে ফেলেছেন হাসান মাহমুদ। আর খুররম শেহজাদের উইকেটটা পড়ার সাথে সাথেই দিনের খেলাটাও শেষ করে দেন আম্পায়াররা। তো পাকিস্তানের স্কোরবোর্ডে 9 রান তুলতেই দুটো উইকেটের পতন ঘটে যায়। আর এর ফলে আরও একটা টেস্ট ম্যাচ জয়ের ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে আকাশে বাতাসে। আরও একটা টেস্ট ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশি ভক্ত থেকে শুরু করে বাংলাদেশি ক্রিকেটাররা। আর এই ম্যাচটা জয় নির্ভর করছে বোলারদের উপর। চতুর্থ দিন যদি একটা ফায়ারি সেশন পার করতে পারে বাংলাদেশি বোলাররা, তাহলে যে এই ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে যে পাকিস্তান নিতে পারছে না, এটা বলেই দেওয়া যায়। এখন প্রথম ম্যাচের মতো কি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি বোলাররা পারবেন একটা ফায়ারি সেশন পার করতে?